পরিবেশ, প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ এগুলোর উপরে মানুষের নির্ভরতা শুরু হয়েছে মানুষ সৃষ্টির সাথে সাথেই। মানুষ যখন প্রথম জীবনে প্রকৃতিতে ঘুরে বেড়াতো, বন জঙ্গলে ঘুরে বেড়াতো, এক গ্রুপ বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা পশুচারণ করত। আরেক গ্রুপ নদীর পাড়ে, পানির পাড়ে, যেখানে ফসল অ্যাভেলেবল, প্রাকৃতিকভাবে যে ফসল হচ্ছে, ধান হোক, গম হোক, ভুট্টা হোক, সেটা খেয়েই নিবৃত করত জীবন। এবং নিরাপত্তার জন্যে বাইরের যে পশুর থেকে নিরাপত্তার জন্য তারা হয় গুহাতে আশ্রয় নিত, নাহলে ঘর তৈরি করা শিখলো। ঘর তৈরি করছে কি দিয়ে? কাঠ দিয়ে, বাঁশ দিয়ে। আবারও প্রকৃতি। এবং আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য আপনি দেখলেন নদীতে মাছ আছে, আপনি মাছ ধরলেন, জাল দিয়ে ধরলেন কিংবা কোনোভাবে ধরলেন। তার মানে প্রকৃতির উপরে নির্ভরতা আছে। এখন থেকে মানুষ আদিমকালে কোনো সময় প্রকৃতিকে নষ্ট করেনি। হরিণের ঝাঁক যাচ্ছে, তার একটা হরিণ খাওয়া দরকার, হরিণকে মেরে সে ওই ঝাঁকের থেকে পুরুষ হরিণ, প্রাপ্তবয়স্ক হরিণ, শুধু ওইটাকেই তীর দিয়ে মারত। আর আমরা এখন হরিণের পাল দেখলে ঠুস 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 করে অপচয় করি। অর্থাৎ প্রকৃতির সংরক্ষণের চিন্তাটা এই সৃষ্টির শুরুর থেকেই এসছে। কিন্তু মানুষের তো আলাদা কোনো অস্তিত্ব নাই। মানুষের অস্তিত্ব নির্ভর করে তার আশেপাশে প্রাণ প্রকৃতির অবস্থার উপরে। নাইজেরিয়ার একটা লোককবির একটা কবিতা আছে যে মানুষ ছাড়া পানি বাঁচে, পানি ছাড়া মানুষ বাঁচে না। মানুষ ছাড়া গাছ বাঁচে, বন বাঁচে, বন গাছ ছাড়া মানুষ বাঁচে না। কাজে মানুষ অপরিহার্য না, অপরিহার্য হচ্ছে তার যে প্রাণ প্রকৃতি সেটাই। কাজে সেখানে যদি ক্ষতি হয়, সেটা যদি বিনষ্ট হয়, সেখানে যদি বিপর্যয় হয়, তাহলে শেষ পর্যন্ত মানুষই বিপর্যস্ত হয়। অনেক সময় অনেক তাত্ত্বিক এইরকম ভুল কথা বলেন যে মানুষকে রক্ষা করার জন্য পরিবেশকে কিছুটা ক্ষতি করতে হবে, পরিবেশের ক্ষতি করে কর্মসংস্থান করতে হবে, পরিবেশের ক্ষতি করে উন্নয়ন করতে হবে, এইসব কথাবার্তা অনেকে বলে। এর থেকে ভুল কথা আর কিছু নাই। কারণ পরিবেশের যদি ক্ষতি হয়, যেমন নদী যদি বিনাশ হয় কিংবা বন যদি না থাকে, খোলা মাঠ যদি না থাকে, তাহলে তো ক্ষতিগ্রস্ত শেষ পর্যন্ত গিয়ে মানুষই হয়। কোনো জায়গায় যদি পাখি টিকতে না পারে কিংবা পানিতে যদি মাছ টিকতে না পারে, তাহলে বোঝা যাবে যে ওইখানে মানুষের বাসযোগ্য জায়গাও নাই। তার মানে মানুষের বাসযোগ্য হতে গেলে আরও অসংখ্য প্রাণের বাসযোগ্য হতে হবে, সেখানে পানি থাকতে হবে, বন থাকতে হবে। সুতরাং উন্নয়ন এবং পরিবেশকে অনেকে বিপরীত একটা জিনিসে পরিণত করে। সেটা কোনো উন্নয়নই না যেটা মানুষের জীবনকে বিপন্ন করে কিংবা প্রাণকে বিপন্ন করে। দীর্ঘমেয়াদে সেটাই মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যেমন ঢাকা শহরের কথা বলি, যে ঢাকা শহর খুবই অসাধারণ একটা, মানে ভৌগোলিকভাবে অবস্থানটা খুবই অসাধারণ। যে চারদিকে নদী আছে, ভেতরে অনেক খাল ছিল, পুকুর ছিল, তারপরে গাছপালা, বন ছিল, খোলা মাঠ ছিল। এই সমস্ত কিছু লোকের মুনাফার দাপটে সেগুলো এখন নাই। এবং নদী যেগুলো আছে সেগুলি বিনষ্ট, দূষিত এবং দখলকৃত, মানে হয় দখল হয়ে গেছে অথবা দূষিত হয়ে গেছে। এটা হওয়ার ফলে মানুষের কি ক্ষতি হলো? মানুষের ক্ষতি হলো ঢাকা শহরের মানুষ এখন অনেক বেশি অসুস্থ। মানুষের যে অসুখ বিসুখ এটা যে বেড়ে যাচ্ছে, সেটার অন্যতম কারণ হচ্ছে এখানে বাতাস দূষিত, এখানে পানি দূষিত। যদি আজকে নদীগুলো সুস্থ থাকতো, যদি বন জঙ্গল থাকতো, বাতাসটা যদি এই মাত্রায় দূষিত না হতো, তাহলে ঢাকা শহরের মানুষের অসুখ বিসুখ অর্ধেক এমনিতেই থাকতো না। তার মানে মানুষের অসুস্থতা শুধুমাত্র শারীরিক অসুস্থতা না, মানসিকভাবে অসুস্থতা, অস্থিরতা, সামাজিক সংঘাত, সহিংসতা, এই সমস্ত কিছু তৈরি হয় যখন মানুষ একটা অসুস্থ পরিবেশে বাস করে। ৭২-এ কিন্তু আইন তৈরি করা হয়েছে এই দেশে জীববৈচিত্র্য কী করে সংরক্ষণ করা হবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পশু পাখি, মাছ, এগুলোর তালিকা করে বলা হয়েছে এগুলোকে ধ্বংস করো না। পৃথিবী অনেক বৈশ্বিক আইন তৈরি করেছে, আমরা সেগুলোতে অংশ নিতে চাই। যেমন ধরুন, প্রথম বৈশ্বিক আলোচনাটা শুরু হয় 1972 সনের জুন মাসে স্টকহোম শহরে।
তখন পৃথিবীর মানুষের মূল জোর ছিল সংরক্ষণ করো, নষ্ট করো না, এই উন্নতটাকে সীমাবদ্ধ করো। সেই আন্দোলন কিন্তু এখনও আছে। এক গ্রুপ কিন্তু এখনও উন্নয়নের বিরুদ্ধে। এখন উন্নয়নের বিরুদ্ধে কিংবা পক্ষে সেই কথা না বলে যদি বলি যে এখন থেকে 200 বছর আগে পৃথিবীর লোক সংখ্যা ছিল 100 কোটি, আজকে লোক সংখ্যা 800 কোটি, আর 50-60 বছর পরে হবে 1000 কোটি। তাহলে এত মানুষের খাবার লাগবে, কাপড় লাগবে, চিকিৎসা লাগবে, বাসস্থান লাগবে, যাতায়াতের ব্যবস্থা লাগবে, তাই না? কাজেই সব কিছু মিলে চাপটা পড়ছে প্রকৃতির উপরে। ওর খাবার তৈরি করতে গেলে তো আমাকে জমির উপরে চাপ দিতে হচ্ছে, আমার বাড়িঘর করতে গেলে জমির উপরে চাপ দিতে হচ্ছে। আমি এখন জলাভূমিকে পরিষ্কার করে ড্রেন আউট করে সেখানে অবকাঠামো বানাচ্ছি। আমি রাস্তা বানানোর জন্য শর্টকাট করতে গিয়ে এমন কাজ করলাম, প্লাবনভূমির মধ্যখান থেকে রাস্তা নিয়ে গিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিলাম, তাই না? প্রকৃতি আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। ঢাকা শহরে যে প্রচণ্ড বিভিন্ন ধরনের পাখি ছিল, ব্রিটিশ কাউন্সিলের একজন পরিচালক হার্ভে সাহেব, তিনি ব্রিটিশ কাউন্সিলের পিছনে তার অফিসে বসে SM হলের পিছনে আর সার্জেন্ট জহুরুল হকের কোণাতে কিছু ঝোপ আছে, সেখানে অন্তত পক্ষে 50-60 জাতের পাখি তিনি রেকর্ড করেছেন। গুলশানে থাকতেন। আপনি কি বিশ্বাস করতে পারেন যে আমি গুলশানে এসেছিলাম পিকনিক করতে? এটা তো জংলাভূমি ছিল। আমাদের যে জঙ্গল ছিল, শালবন নেই, কারণ শালবনকে আমরা নষ্ট করে ফেলেছি। আপনি কি বিশ্বাস করেন 1972 সনে শেষ জোড়া ময়ূর ধরা পড়েছিল শালবনে? 75 সনে তার ডিম পাওয়া গেছিল। বর্ষাকালে কত জাতের বিদেশি পাখি আসতো, আবার তারা ডিম পেড়ে চলে যেত। সো জীবনের একটা চক্র ছিল। তো যেটা বলতে চেষ্টা করছিলাম যে 1972-এ পৃথিবী বলল সংরক্ষণ করতে হবে, কিন্তু পৃথিবী আরেকটা জিনিস মেনে নিল যে শুধু সংরক্ষণের কথা বললে হবে না, সাথে সাথে উন্নতির কথাও বলতে হবে, কারণ চাহিদা বাড়ছে। এই তখন আসলো ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন একসাথে আসলো, এবং এটা একসাথে এসে অনেক আলোচনা শুরু হলো। প্রচুর বিশ্বে আলোচনা হয়েছে। আলোচনা করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে একটা শব্দ বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ টেকসই উন্নয়ন। আমি এটাকে ধারণযোগ্য উন্নয়ন, মানে যেটা প্রকৃতির ধরে রাখার ক্ষমতা আছে, সেটাতে বিশ্বাস করি। সেখানে গাইডলাইন তৈরি করা হলো 1992-তে, তার মানে 72-এর 20 বছর পরে 92-তে আবার বিশ্ব সম্মেলন হলো। পৃথিবীর সব দেশ অংশ নিল, বাংলাদেশ সহ, এবং সেখানে এজেন্ডা 21 অথবা আওয়ার কমন ফিউচার নামে একটা দলিল পৃথিবীর সব দেশ সই করলো, আমরাও করলাম। এখানে 3টা জিনিসের দিকে নজর দেওয়া হলো। আমি যাই করি না কেন তার অর্থনৈতিক দিকটা দেখতে হবে। অর্থনীতির মধ্যে কিন্তু ইকুইটি। আমি এমন কিছু করব না যাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ণ হয়। আমি এমন কিছু করব না যাতে বর্তমান প্রজন্মের সকলের মধ্যে একটা ইকুইটি, একটা ভারসাম্য বজায় থাকে, জীববৈচিত্র্য যাতে বজায় থাকে। ইকোনমিক সাইড গেল। দ্বিতীয় আসলো এনভায়রনমেন্ট, নেচার। এর সাথে কিন্তু যোগ হয়ে গেছে দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, পলিথিন দূষণ ইত্যাদি। সো সেগুলোকে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আমার নদীতে যদি বহমান নদী না থাকে তাহলে মাছ যাতায়াত করবে কি করে? আমি তো নদীকে টুকরা টুকরা করে কতগুলো ডোবাতে পরিণত করছি, তাই না? এই যে দেশের অবস্থা। আর তৃতীয় জিনিসটা হচ্ছে, যেটা আমরা বাংলাদেশে এখনও প্রতিজ্ঞা করে এসেছি, যেটাতে আমরা গুরুত্ব দেব কিন্তু করছি না, সেটা হচ্ছে সামাজিক বিষয়, সামাজিক উন্নয়ন। আমরা এই যে সরকারের পরিবর্তন দেখি, আসলে যেদিকে আমাদের নজর থাকে না, মানুষ খেয়াল করে না। মানুষ দেখে খালেদা, হাসিনা, ইউনূস, এইভাবে দেখে, কিন্তু স্থায়ী সরকারের দিকে মানুষ আসলে খেয়াল করতে পারে না। একটা স্থায়ী সরকার আছে আমাদের। স্থায়ী সরকারের মধ্যে কারা কারা আছে? স্থায়ী সরকারের মধ্যে আছে যারা বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী, দেশি এবং বিদেশি, তারা আছে। স্থায়ী সরকারের মধ্যে আছে আমলাতন্ত্র, সামরিক, বেসামরিক আমলাতন্ত্র আছে। স্থায়ী সরকারের মধ্যে আছে আন্তর্জাতিক গোষ্ঠী, বিশ্বব্যাংক, IMF, ADB, তারা আছে। এই 3 গোষ্ঠী আসলে স্থায়ী সরকার, এবং তারাই সমস্ত কিছু নির্ধারণ করে। যে কারণে এই যে সরকারের পরিবর্তন হয়, তা আমরা তেল গ্যাস চুক্তি দেখি একই রকমভাবে হচ্ছে।
সরকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সমস্ত প্রকল্পের বিরুদ্ধে কোনো কথাবার্তা শোনা যায় না। এমনকি বর্তমান সরকারও দেখা যাচ্ছে যে গত সরকার যে দায় মুক্তি আইন করে অনেক ভয়াবহ প্রকল্প নিয়েছে, বর্তমান সরকার বলছে যে দায় মুক্তি আইন আমরা বাতিল করলাম দাবির মুখে, কিন্তু আবার এটাও বলছে যে আগে যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে সেগুলি বাতিল করা হবে না, সেগুলি অব্যাহত থাকবে। তার মানে ওই প্রকল্পগুলোর পেছনে যে যারা স্বার্থ গোষ্ঠী আছে দেশি বিদেশি, তাদের স্বার্থটা এখানে প্রধান দেখা হইলো। সেখানে যদি জনগণের স্বার্থ দেখা হইতো তাহলে এই অবস্থাটা হতো। এবং আমরা এর মধ্যে এই যে সমস্ত কিছু হচ্ছে, যেমন সিমেন্ট কারখানা হচ্ছে, কিংবা ইটিপি ঠিক মতো ব্যবহার হচ্ছে না, কিংবা নদী দখল হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে, এর পেছনে যদি আমরা যাই কারা কারা করে এগুলো, দেখবো যে তারা এই যে 3 গোষ্ঠীর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত, প্রভাবশালী গোষ্ঠী। আবার সরকারের প্রতিষ্ঠানই অনেক ধরনের দখল দূষণ করছে। আমরা বনে যদি যাই, অনেক বন উজাড় হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে। উপকূল জুড়ে সরকারের প্রতিষ্ঠানের ভূমিকা। এই আজকে আমরা একটা শিশুদের পার্কের উদ্ধারের জন্য, যে শিশুদের জন্য তো মাঠ দরকার, শিশুদের মাঠ, খেলার মাঠ তো সব দখল হয়ে যাচ্ছে, শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে ঘরে থাকতে থাকতে, বনসাইয়ের মতো অবস্থা তৈরি হচ্ছে শিশুদের। তো সেই পার্কটাকে দখল করে রেখেছে আনসার বাহিনী। আনসার বাহিনী এখানে বিশাল হেডকোয়ার্টার আছে, অথচ একটা শিশুদের পার্ক 17 বছর ধরে তারা এটা দখল করে রাখছে। জনগণ দাবি করছে, আদালত রায় দিয়েছে, তারা আবার আদালতে পাল্টা চ্যালেঞ্জ করছে, মানে তারা দেবেই না মাঠটা। এই ধরনের এই যে গোষ্ঠী স্বার্থ দেখা এবং দেশি বিদেশি এই যে গোষ্ঠী স্বার্থ, যারা মুনাফা দেখে, যারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে চেষ্টা করে, যাদের কাছে মানুষের কোনো গুরুত্ব নাই, প্রাণ প্রকৃতির কোনো গুরুত্ব নাই, যারা সবসময় যে প্রভাবশালী, আপনারা দেখবেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত গৃহীত হয়, সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, সেটা দেখলে দেখা যাবে যে কর্পোরেট লবিস্টরাই এখানে প্রধান ভূমিকা পালন করে। এখানে একটা ছোট্ট পার্ক বাঁচাতে 6-7টা তরুণ প্রাণকে 6 মাস ধরে রাস্তায় শুয়ে থাকতে হচ্ছে। দিস ইজ ইম্পসিবল, মানে টু মেনি এক্সটেন্ট। মানে এইরকম একটা সরকার যখন ক্ষমতায় আছে, যাদের মধ্যে বেশিরভাগই এনভায়রনমেন্ট এবং হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন হিসেবে সারা বিশ্বে সমাদৃত পরিচিত, সেই মানুষগুলো সরকারে থাকা অবস্থায় যখন এটার কোনো সুরাহা হয় না, যখন আমরা দেখি 6 মাসেও একটা ছোট পার্ক আমরা বাঁচাতে পারছি না, বা ওনারা একটা ছোট্ট পার্ক বাঁচানোর জন্য যেটুকু করা প্রয়োজন সেটা করতে পারছেন না। এবং এক্ষেত্রে বারবার প্রশ্ন কিন্তু আসে চুক্তির, এবং চুক্তির প্রশ্নটা যখন আসে, তার মানে যে দ্বিপাক্ষিক হোক বহুপাক্ষিক হোক, এই যে চুক্তিগুলো হয়, এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে, এই যে ফরেন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে এসে একটা কাজ করতে যায়, এর মালিকানা থেকে শুরু করে, তার মানে এই যে এক্সপ্রেসওয়ে, এটার মালিকানাটা আসলে কার, কত টাকা বাংলাদেশ পাচ্ছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ রেভিনিউ দ্যাট বাংলাদেশ গেটস, এগুলো খুব জরুরি প্রশ্ন। এবং চুক্তিতে কী শর্ত আছে? এখন যদি এটা হাসিনার আমলের চুক্তি হয়ে থাকে, এই চুক্তি যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, ঢাকা শহরের মানুষের যে আমরা যাকে পাবলিক হেলথ বলি, জনস্বাস্থ্যের বিরুদ্ধে হয়, তাহলে মানসিক স্বাস্থ্যের বিরুদ্ধে হয়। আপনি খালি ওই এলাকাটার কথা চিন্তা করেন, হাতির ঝিলের পরিবেশ বাঁচানোর জন্য, জলাশয় বাঁচানোর জন্য ওখান থেকে বিজিএমই এর ভবন সরিয়ে দিতে হলো। এবং এটা তো একটা লম্বা লিগ্যাল ফাইট, আমাদের তো লেগেসি আছে এই ফাইটের, এবং এই ফাইটের যারা অংশীদার তারাই কিন্তু সরকারে আছেন। এবং সেরকম একটা অবস্থায় যখন আমরা দেখি যে এই পরিবেশের প্রশ্নে সেখানে ওনারা পিলার চাচ্ছেন, ওইটা চাচ্ছেন কারণ এতে নাকি বাংলাদেশের অনেক অর্থনৈতিক ক্ষতি হবে। আমরা তো জানি না কি অর্থনৈতিক ক্ষতি হবে, তাহলে অর্থনৈতিক ক্ষতিটা আমাদের সামনে প্রকাশ করা হোক, আমরাও তাহলে বুঝি যে ওই কাঁঠাল বাগান, হাতির ঝিল, ওই বাংলা মোটর এলাকার অত বড় একটা ঘন বসতিপূর্ণ এলাকার মানুষের স্বাস্থ্যের দামের তুলনায় সেটা বেশি কিনা। আমাদের হাতির ঝিল আমাদের চোখের সামনে হলো, এই হাতির ঝিলটাকে আমরা, প্রফেসর দ্বিজেন শর্মা বারবারই চেয়েছেন যে সেখানে বাংলাদেশের যে ভূপ্রকৃতি এবং এখানে যে উদ্ভিদ বৈচিত্র্য এবং এখানে যে ঋতু বৈচিত্র্য, এটা আমিও বলি যে সবসময় ঋতু বৈচিত্র্য আমাদের শহরে থাকা দরকার, সেই অনুযায়ী তিনি করার চেষ্টা করেছেন। অথচ তার কথা কেউ শোনেন নাই এবং তাকে এই বিষয়ে কোনো আমন্ত্রণও জানানো হয় নাই, তিনি অনেক চেষ্টা করেছিলেন। ফলে আমরা যেটা দেখি যে হাতির ঝিলে একটা বড় গাছের সঙ্গে একটা ছোট গাছ, কোথাও একটা কৃষ্ণচূড়া আছে, আবার দেখা গেল 2 কিলোমিটার পরে আরেকটা জারুল আছে। কিন্তু এটা এভাবে থাকার কথা নয়, 2টা জারুল, 2টা সোনালু, 2টা কৃষ্ণচূড়া, এইভাবে থাকলেই কিন্তু এটা একটা অ্যাভিনিউর মতো হতো এবং এটা অনেক বেশি সুদৃশ্য হতো। এবং আমরা জানি যে এটা গ্রীষ্মে ফোটে এবং গ্রীষ্মে আমরা এই সময় একটা উৎসবও করতে পারতাম জারুল সোনালু ফোটার দিনে। তো এই যে নগরের যে উদ্ভিদের যে বিশৃঙ্খলা, উদ্ভিদ নৈরাজ্য, এবং আমরা
2023 সাল বা 22 সালের দিকে আমরা দেখি যে তড়িগড়ি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিছু গাছ লাগানো হলো। সে গাছগুলো এতটাই অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে বা এখনও লাগানো হচ্ছে যে এগুলো প্রজাতি সিলেকশনের ক্ষেত্রে 6 ঋতুর বিন্যাস, অ্যাভিনিউ ট্রি বা বিশেষায়িত জ্ঞান কিছুই কাজে লাগানো হয়নি। তো সেখানে যেটা আমরা দেখি যে একটা বিশাল ছাতিম গাছ লাগানো হচ্ছে ফুটপাতের মধ্যে। তো এই ছাতিম গাছ ডালপালা নরম, আমরা জানি যারা উদ্ভিদ নিয়ে কাজ করি, এটা ডালপালা এখনই রাস্তায় চলে এসছে, উপরে বিদ্যুতের খুঁটি, সঞ্চালন লাইন, তারা ডালপালা কাটবে এবং কিছুদিন পরে এটা কিন্তু ঝড়ে, যেহেতু এটার চারপাশে হলো পাকা স্ল্যাব দেওয়া অর্থাৎ টাইলস বসানো, সেটা শিকড় কিন্তু ভালোভাবে ছড়াতে পারবে না। ফলে এই গাছ কিন্তু 20-30 বছরের মধ্যে উপড়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং ডালপালা ঝড়ের মধ্যে ভেঙে পড়বে রাস্তায়, মানুষের গায়ে, গাড়ির মধ্যে। এবং কাঠবাদামের গাছ প্রচুর পরিমাণে, বকুল, এগুলো কোনোভাবেই শহরের ফুটপাতের জন্য, সরু ফুটপাতের জন্য মোটেই আদর্শ নয়। এখানে কোনো বিশেষজ্ঞকে রাখা হয় নাই, তাদের কোনো কথাবার্তা শোনা হয় নাই। এটা একচেটিয়া কারা কারা করেছে আমরা জানি না আসলে। আমাদের দেশে উন্নয়ন বলতে একটা প্রথমত বোঝায় অবকাঠামো, বড় বড় কারখানা কিংবা বড় বড় ভবন। আরেকটা হচ্ছে জিডিপি গ্রোথ, জিডিপি প্রবৃদ্ধি কত হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি সম্পর্কে একটা বড় মোহ মানুষের মধ্যে আছে। মানুষেরও ধারণা যে জিডিপি বাড়া মানে হচ্ছে উন্নয়ন হচ্ছে। জিডিপি বৃদ্ধি কিন্তু যে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন যত বাড়বে জিডিপি তত বাড়বে। তার মানে আপনার শিক্ষা যদি বাণিজ্যিকীকরণ হয় জিডিপি বাড়বে, চিকিৎসা যদি বাণিজ্যিকীকরণ হয় জিডিপি বাড়বে। কিন্তু মানুষের বঞ্চনা কিন্তু বাড়বে। শিক্ষা যত বাণিজ্যিক হবে মানুষের বঞ্চনা বাড়বে, চিকিৎসা যত বাণিজ্যিক হবে মানুষের বঞ্চনা বাড়বে। আবার একটা বন থাকলে জিডিপি বাড়বে না, কিন্তু সেই বনটা ধ্বংস করে যদি সেখানে ভবন ওঠে তাহলে জিডিপি বাড়বে। মানুষ যদি সাইকেল চালায় তাতে জিডিপি বাড়বে না। মানুষ যদি দূষিত সেই ফসিল ফুয়েল দিয়ে গাড়ি চালায়, এসি চালায়, তাহলে জিডিপি বাড়বে। তার মানে জিডিপি বৃদ্ধি এবং প্রচলিত যে উন্নয়ন চিন্তা, সেটার সাথে মানুষের দীর্ঘমেয়াদে মানুষের স্বার্থের একটা বিরোধ আছে, প্রাণ প্রকৃতির একটা বিরোধ আছে। এখন এখানে একটা প্রশ্ন ওঠে যে তাহলে উন্নয়ন কিভাবে হবে? উন্নয়ন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। উন্নয়ন বলতে আমরা যদি বুঝি যে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করা, মানুষের জীবনকে আরও আরামদায়ক করা, মানুষের জীবনকে আরও নিরাপদ করা, মানুষের জীবনকে আরও আনন্দময় করা, এইভাবে যদি আমরা উন্নয়নকে দেখি, তাহলে তার সাথে মিলিয়ে আমরা অন্যান্য বিষয় বিবেচনা করতে পারি। তাইলে এমন শিল্পায়ন হতে হবে যে শিল্পায়নে বায়ু দূষণ, নদী দূষণ, পানি দূষণ এগুলো হবে না। এগুলো না হওয়ার মতো করে শিল্পায়ন হতে হবে। যেমন উদাহরণ বলি যে বাংলাদেশে খুবই বিপুল সম্ভাবনা ছিল পরিবেশ বান্ধব একটা বড় ধরনের শিল্পায়নের। সেটা কি? সেটা হচ্ছে পাট শিল্প। পাট হচ্ছে এমন একটা শিল্প যে শিল্প আমাদের অনেক দিক থেকে পরিবেশের জন্য প্রয়োজন। যেমন আমরা পলিথিন, প্লাস্টিক এগুলো ব্যবহার না করে পাটজাত দ্রব্য যদি ব্যবহার করি, তাহলে অনেক ধরনের পরিবেশের ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। আবার পাট শিল্পের মধ্যে দিয়ে পাট শিল্প যেমন গার্মেন্টসে ডাইং এবং অন্যান্য ক্ষেত্রে যেমন পানির দূষণ হয়, সিমেন্ট কারখানা পানির দূষণ হয়, কিন্তু পাট শিল্পটা এমন একটা শিল্প সেখানে দূষণ খুবই কম এবং একটা পরিবেশের সাথে, যেহেতু এটা কৃষি পণ্য আবার শিল্প পণ্য, সব কিছু মিলিয়ে ওটা পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে একটা বড় ধরনের শিল্পায়ন, কর্মসংস্থান এগুলো হতে পারে। পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে সুন্দরবনকে ভয়ঙ্কর রকম একটা বিপদের মধ্যে ফেলে ওইখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে আমাদের বিদ্যুৎ দরকার। কিন্তু এটা আমরা সবসময় বলেছি যে বিদ্যুতের বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। সুন্দরবন একটা ইচ্ছা করলে তৈরি করা যায় না। মানুষ সুই থেকে রকেট সব কিছুই তৈরি করতে পারে, কিন্তু সুন্দরবন ইচ্ছা করলে তৈরি করতে পারবে না। সেই জন্য সুন্দরবনকে ক্ষতি করে কোনো বিদ্যুৎ উৎপাদন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো প্রকল্প না। তাহলে প্রশ্ন আসবে বিদ্যুৎ পাবো কোত্থেকে? এটা কিন্তু আমরা বিকল্পও বলেছিলাম যে বিদ্যুৎ পাওয়ার জন্য যে বহু বিকল্প, তার মধ্যে একটা বড় বিকল্প হচ্ছে আমাদের নিজেদের গ্যাস যদি আমরা জাতীয় সক্ষমতার মাধ্যমে নিজেরা উত্তোলন করি, অনেক কম দামে আমরা গ্যাস পাবো। সেই গ্যাসের ভিত্তিতে আমরা বিদ্যুৎ উৎপাদন যদি করি, সেটার দামও কম হবে। সেই গ্যাস আমরা কয়েক দশক পর্যন্ত আমরা এই গ্যাসের উপরে একটা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে নির্ভর করতে পারি। পাশাপাশি আমাদের আরেকটা বড় সম্ভাবনা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি।
আমরা সৌরশক্তি, বায়ুশক্তি, বর্জ্য যেগুলো আছে, ঢাকা শহর তো বর্জ্যে ভরা, এই বর্জ্যটাই শক্তিতে পরিণত হতে পারে যদি যথাযথভাবে পরিকল্পনা করা যায়। তো নবায়নযোগ্য জ্বালানির জন্য জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে, সেখানে কিছু বিনিয়োগ করতে হবে, এবং সেটার মধ্যে দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো ক্ষতি নাই। কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে সুন্দরবন থেকে মহেশখালী পর্যন্ত, কক্সবাজার, বাঁশখালী পর্যন্ত যে একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো বাংলাদেশের জন্য বিশাল ভয়ঙ্কর একটা বিপদের কারণ হবে। কারণ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, উপকূলে সেই প্রথম ধাক্কাটা দেবে, এবং সেই উপকূলকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সেটা না দিয়ে উল্টো এমন সব বিদ্যুৎ কেন্দ্র করা হলো যেটা উপকূলকে একেবারে ছারখার করে ফেলে। তো এইটা দরকার ছিল না। এইটার বিকল্প হিসাবে গ্যাস এবং নবায়নযোগ্য জ্বালানি, এই দুয়ের সংমিশ্রণেই আমরা করতে পারতাম। তাতে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র লাগতো না, আমাদের এলএনজি আমদানির জন্য এত টাকা পয়সা খরচ করতে হতো না, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভরতা হতো না, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা করা হয়েছে, একটা বিপুল পরিমাণ ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এইটা যে কি ভয়ঙ্কর প্রভাব ফেলবে পরিবেশের উপর আমরা জানি না। কারণ শুধুমাত্র একটা দুর্ঘটনা হলে তো কোনো টেকার সম্ভাবনাই নাই। সেখানে যদি সামান্য নিউক্লিয়ার ওয়েস্ট যদি এটা ম্যানেজ করা যাবে না, কারণ আমাদের এখানে সাধারণ ওয়েস্টই ম্যানেজমেন্ট হচ্ছে খুব খারাপ, সেখানে নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব ভালো হবে এটা ভাবার কোনো কারণ নেই। তো সেখানে পদ্মা নদী দিয়ে যদি এই ওয়েস্ট কোনোভাবে আসে, সারা বাংলাদেশ হচ্ছে পানি, নদী, নালা, খাল, বিল সব জালের মতো, সে পুরো বাংলাদেশটা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। ওই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেই 1 কোটি মানুষ থাকে, তারা তো সরাসরি আক্রান্ত হবে, আর সারা দেশই আক্রান্ত হবে। আমাদের ইটভাটার যে দূষণ, চিমনির যে ধোঁয়া, তারপরে পাহাড়ের টপ সয়েল নষ্ট করা, ভেজিটেশন নষ্ট করা, তারপরে বনের প্রাকৃতিক গাছগুলো উপড়ে ফেলা, তারপর ফসলি জমি আবাদ করে সেখানে ঘরবাড়ি তোলা, নানা রকম পরিস্থিতি তৈরি করে আমাদের যে প্রাকৃতিক যে ঝুঁকি, সেটার সঙ্গে আমরা আমাদের যে পরিবেশ বিপর্যয় তার সঙ্গে আমরা এটাকে যোগ করেছি। বন বিভাগের নজরদারিতে বনের নাকের ডগার মধ্যে তামাকের চাষ হচ্ছে, সেগুন হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই পাহাড়ে 300 বছর, 500 বছর, 1000 বছরের পুরনো গাছগুলো কোথায়? এগুলো তো সবই আমার মনে হয় লোপাট করে সেগুলোর উপরে এইসব চাষবাস হয়েছে। তো তাহলে আমরা কি দেখি, আমাদের প্রাকৃতিক ভেজিটেশন নষ্ট হয়েছে। এটা হলো আমাদের প্রকৃতির মধ্যে যা ছিল আমাদের বন পাহাড়ে। সুন্দরবনে আমরা জানি যে স্যালাইন ওয়াটারের বৃদ্ধি পেয়ে সেখানে একটা সারফেস লেভেলে গিয়ে কিছু গাছপালা আর হচ্ছে না, এবং কিছু গাছ কিন্তু অতিরিক্ত লবণের কারণে বিশেষ করে সুন্দরী নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবী প্রতিজ্ঞা করেছিল 2030-এর মধ্যে 1.5 ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়তে দেবে না, কিন্তু 2023-এ ইতিমধ্যে 1.5 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর সব দেশ প্রতিজ্ঞা করেছিল 2050-এর মধ্যে 2 ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়তে দেবে না এবং তার থেকে কমে রাখবে, এবং এরপরে আর বাড়তে দেবে না। যেই তাপমাত্রা বাড়বে, যত বাড়বে তত আবহাওয়াটা একদম অশান্ত হয়ে যাবে, আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। যেমন গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি কম হয়েছে, শীতকাল খুব অল্প কয়দিন ছিল, বসন্তকাল হার্ডলি 10 থেকে 12 দিন ছিল, কোকিল ডাকারই সময় পায়নি, তাই না? কাজে এই যে জলবায়ু পরিবর্তন এবং তার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, যেটার জন্য পৃথিবী প্রতি বছর একসাথে বসে কর্মকাণ্ড ঠিক করে, কিন্তু বাস্তবায়নের সময় যে দেশের দায়িত্ব বেশি তারা কেন যেন সেটা পালন করতে আগ্রহী হন না। আমাদের প্রতিবন্ধকতার প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশ সরকার এখনও কতগুলো ছোট ছোট ব্লকে ভাগ করা, বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, একজন আরেকজনের সাথে কথা বলে না। যেমন আমি গ্রামে রাস্তা করব, কোনাকুনি রাস্তা করে ফেললাম। আপনি যদি এবারের ফেনীতে বন্যার পরে দেখে থাকেন, দেখবেন যে পানি নামতে গিয়ে নামতে পারছে না, গ্রামের রাস্তায় আটকে গেছে। রাস্তাটা কে করেছে? এলজিইডি করেছে। সে রাস্তা করার সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখেনি। পানি নিষ্কাশনের দায়িত্বকার পানি উন্নয়ন বোর্ড, তার কথা তো এলজিইডি শোনেনি। আবার এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একই কাজ করতে নামছে, তাই না? নদী ভাঙছে, ভাঙন ঠেকাতে হবে, কে করবে? পানি উন্নয়ন বোর্ড। করছে কে? আইডব্লিউটিএ। করছে কে? এলজিইডি। করছে কে? এমপি সাহেব, যিনি এই ব্যাপারে কিছু জানেন না। তিনি টাকার কিছুটা কোথায় যেন ভরে ফেলেন, আমরা ঠিক বুঝতেও পারি না। কাজেই
আমাদের এখানে আমরা জানি আমাদের কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। কবে যাবে গোয়ালে জানি না, কিন্তু গোয়ালে নিতে হবে এই পর্যন্ত অনুধাবন আমাদের আছে। হয়তো পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এগোনোর সক্ষমতা আসবে। পৃথিবী যেটা বলছে, তুমি যদি পৃথিবী যেভাবে এগোতে চাচ্ছে সেভাবে না এগো, তাহলে তোমাকে আমরা ফেলে রাখবো। যেমন করাপশনের বিরুদ্ধে সারা দুনিয়া জুড়ে আন্দোলন হচ্ছে, আমরা লজ্জিত, আমরা সবচেয়ে করাপ্ট দেশগুলোর মধ্যে অন্যতম। তো এটা বন্ধ করার জন্য তো প্রশাসক যারা নির্বাচিত, তথাকথিত নির্বাচিত প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি তথাকথিত, তারা সত্যি কি জনপ্রতিনিধি? বিশ্বে ধরেন গোটা 50 পরিবেশ সংক্রান্ত আইন আছে। এখন এই আইনের কিছুদিন পর পর মিটিং হয় এবং তারা বাংলাদেশকে আহ্বান জানালে একজন মন্ত্রী, 2 জন সচিব, যুগ্ম সচিব চললেন সেই মিটিং করতে। কাজে আমরা বিশ্বে কি হচ্ছে এটা জানি। 2 নম্বর, বিশ্ব চাচ্ছে সব দেশ মিলে কাজ করতে। সেজন্য উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ কিংবা অনুন্নত দেশের সিভিল সোসাইটিগুলোকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করে। সো তারা আমাদের সিভিল সোসাইটিগুলোকে টাকা দেয়, তোমরা আসো, আমরা সকলে মিলে হইচই করি। কাজে আমাদের সিভিল সোসাইটিও দৌড়ায়, আমাদের এনজিওরাও দৌড়ায়। সৌভাগ্যক্রমে তাদের অনেক কয়জন এখন উপদেষ্টা। তো এদের ট্রেনিংই হচ্ছে বিরোধিতা করা, সরকার করে না, সরকারকে দোষারোপ করা। আমি জানি না উপদেষ্টা হয়ে তারা এখনও ওই কাজ করছেন কিনা। খুব একটা পরিবর্তন দেখি নাই তাদের মধ্যে। গত 1 বছরেও আমরা যে নতুন সময় পার করছি বলে আমাদের এক ধরনের ধারণা আছে। সেই নতুন সময়ে এসেও আমরা যে ধরনের বৈশ্বিক যোগাযোগের বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেই যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূল আলোচ্য হচ্ছে কিভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক সাহায্য সরাসরি আসবে। এবং বৈদেশিক সাহায্য বাংলাদেশের মতো প্রান্তিক দেশে আসেই হচ্ছে 2টো কারণে আর কি। একটা হচ্ছে, এবং এটাও আমি বলছি না, এটা সমাজবিজ্ঞানীরা প্রচুর প্রমাণসহ বলেছেন, মূলত 2টো কারণের প্রথমটি হচ্ছে সস্তায় শ্রমিক পাওয়া, আর দ্বিতীয় কারণটি হচ্ছে প্রকৃতি বা পরিবেশ নিয়ে যথেষ্ট শক্ত নিয়মকানুন এবং রেগুলেশন এবং তার মনিটরিং না থাকা। সো ল্যাক্সিটি অফ এনভায়রনমেন্টাল জাস্টিস আইডিয়া, এবং এই এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত ন্যায্যতার যে ধারণা, সে ধারণাটাও আমাদেরকে বলে দেয় কেন আমাদের দেশগুলোতে এখন ইন্ডাস্ট্রিগুলো আসছে। এবং ইন্ডাস্ট্রিগুলো যেহেতু ওয়েস্টার্ন দেশ বা পাশ্চাত্যের দেশগুলোতে পলিউট করা শেষ হয়েছে, সেখানকার মানুষের এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, একটা চৈতন্যগত জায়গায় তারা এই ধরনের দূষণকারী ভয়ঙ্কর হ্যাজার্ডাস কারখানাগুলোকে তাদের ওখানে চায় না। সুতরাং 80-র দশক থেকে এই কারখানাগুলো ধীরে ধীরে সাউথের দিকে আসতে শুরু করে। এবং এই কারখানাগুলো শুধু যে কারখানা তা না, ধরেন আরও খারাপ, যেরকম ওপেন পিট মাইন, কয়লা খনি এবং এই ধরনের এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিও, যারা আসলে নানাভাবে পরিবেশের বড় বিপর্যয়ের জন্য দায়ী থাকে, কিংবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিংবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো নামে অনেক ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কথা আমরা আগের রেজিমের সময় শুনেছি, আমরা এই রেজিমেও আসলে সেইটার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার মানে উন্নয়ন বলতে ওই যে মানে উন্নয়নের যে একটা আমি যদি বলি যে বাংলাদেশ উন্নয়ন, এই পুরো বৈশ্বিক উন্নয়ন ব্যবস্থার একটা ছোট্ট নাট বা বল্টু, যেই নাট বল্টু আসলে নিজে নিজে খোড়ে না। এখানে অনেক ধরনের বিজনেস ইন্টারেস্ট রয়েছে, এবং সেগুলো শুধু দেশের বিজনেস ইন্টারেস্ট না, এটা নানাভাবে গ্লোবাল বিজনেস ইন্টারেস্ট অ্যাজ ওয়েল। এবং গ্লোবাল বিজনেস ইন্টারেস্টের প্রথম কাজ হয় দেশে এক ধরনের কম্প্রাডার ক্লাস তৈরি করা, যারা এখানকার বিজনেস ইন্টারেস্টগুলো এখানকার মতো করে অনুবাদ করে দেয় যে বাংলাদেশের আসলে এটা দরকার, এবং বাংলাদেশের হয়তো দরকার, কিন্তু এই দরকারের মধ্যে দিয়ে দুর্নীতি ইত্যাদি এমনভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়, এবং এই দুর্নীতিগুলো প্রাতিষ্ঠানিকীকরণকৃত অবস্থায় আছে জেনেই কিন্তু এই সমস্ত বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসে। কারণ বিদেশি ইনভেস্টমেন্টগুলো জানে যে দুর্নীতি যেহেতু প্রাতিষ্ঠানিকীকৃত আছে, সুতরাং এখানে যে কাউকে যে কোনো কিছু টাকা দিয়ে মানে নিয়ে নেওয়া যাবে, যেটা হয়তো অন্যান্য দেশে যেখানে এতটা প্রাতিষ্ঠানিক না, এমনকি আমাদের পাশের দেশ ভারত, যাকে আমরা গত 1 বছর সারাদিন খালি গালাগালিই করি, কিন্তু ওখানকারও যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে জায়গাগুলো রয়েছে সেটা অনেক মানে প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্ত, এবং সেখানকার এনভায়রনমেন্টাল কোর্ট সরকারের বিরুদ্ধে গিয়েও রায় দিয়েছে। এরকম বহু উদাহরণ আছে, যেটা আমাদের এখানে একেবারেই আপনারা খুঁজে পাবেন না।
জিডিপি প্রবৃদ্ধি, ব্যক্তির মুনাফা, সরকারের সাফল্য, এগুলির উপরে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়ে অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে কৃষি। কৃষিতে আপনি এই যে রাসায়নিক সার, তারপরে কীটনাশক, তারপরে নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা, এইগুলির মধ্যে দিয়ে পুরো গ্রামাঞ্চলে গ্রামীণ যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিতে উৎপাদন বাড়ছে, কিন্তু তার জন্য যে কত ব্যয় করতে হচ্ছে ওটা কিন্তু কোনো হিসাব নিকাশ নাই। কৃষকরা, আপনি ক্যান্সার হাসপাতালে হিসাব দেখলে দেখবেন যে ক্যান্সার হাসপাতালে ক্যান্সার রোগীদের মধ্যে শতকরা 70% হচ্ছে কৃষক। কারণ হচ্ছে তারা যেভাবে যে প্রক্রিয়া উৎপাদনটা বাড়াচ্ছে সেই প্রক্রিয়া তারা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছে। আবার এই বিষগুলির মধ্যে দিয়ে যে উৎপাদনটা হচ্ছে সেটা যখন আমরা কনজিউম করছি, আমরা যখন ভোগ করছি, তখন কিন্তু আমরাও অসুখটা ভোগ করছি। পানি দূষণ হওয়ার কারণে মাছ যে প্লাস্টিক কণা মাছের মধ্যে যাচ্ছে, সেই মাছটা আমরা খাচ্ছি। কিংবা গরুকে মুনাফার তাগিদে গরুকে মোটা তাজাকরণ করা হচ্ছে যে সমস্ত প্রক্রিয়ায়, সেই মাংসটা যখন আমরা খাই তখন আমরাও আসলে অসুখকে খাই। তো এইগুলি হচ্ছে কৃষির মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। পোলট্রি ফিড এবং অন্যান্য ফিড, এগুলির উপরে কোনো তদারকি নাই, কোনো এগুলির উপরে কোনো মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ঠিকমতো নাই। শুধু দেখা আছে যে উৎপাদন কত বাড়লো, জিডিপি কত বাড়লো, কিসের বিনিময়ে বাড়ছে এগুলো, সেটা যদি দেখা যায় তাহলে কৃষির মধ্যেও একটা পুনর্বিন্যাসের ব্যাপার আছে। সারের ব্যাপার, কীটনাশকের ব্যাপার, সেগুলি নিয়ে যেভাবে গবেষণা হওয়া দরকার সেগুলো গবেষণা হয় না। তারপরে হচ্ছে শিল্প, তারপরে হচ্ছে আবাসন। যেমন এখন ইটের ভাটা একটা বড় উৎস হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশ দূষণে। আপনি গ্রামগুলোতে এখন ইটের ভাটা, পুরো গ্রামের যে, আমি কিছুদিন আগে গ্রামে গেলাম, সেখানে গ্রামের মানুষ বলছে যে আম হচ্ছে না ঠিক মতো, তারপর ফল, অন্যান্য ফল সবজি যেগুলি হওয়ার কথা, নারিকেল, সেগুলো হচ্ছে না ঠিক মতো, এবং অসুখ বিসুখও বাড়ছে, কারণ ইটের ভাটা আসছে। ইটের ভাটায় আপনার জিডিপি বাড়বে, কিন্তু ইটের ভাটায় তো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেটার বিকল্প তো সন্ধান করতে হবে, সেই বিকল্পটা সন্ধান করে সেটা কার্যকর করতে হবে। এবং ইটের ভাটা দেখা যায় যে বেশিরভাগ ইটের ভাটাই আসলে বেআইনি, তাদের লাইসেন্সও নাই ঠিক মতো। তো সেগুলো পরিদর্শন, তদারকি থাকলে সেগুলোও থাকতে পারত না। বাংলাদেশে আমরা এক সময় নদীর পানি কিংবা পুকুরের পানি খাবারের জন্যে নির্ভরশীল ছিলাম। এখন থেকে 100 বছর আগে আমরা পুকুরগুলোকে দূষিত করতে পারতাম না, নিরাপদে সেই খাবার খেতে পারতাম। এখন তেমন নিরাপদ পুকুর নেই, নদীগুলো দূষিত হয়ে গেছে, অতএব বাধ্য হয়ে আমরা গ্রাউন্ড ওয়াটারের দিকে ঝুঁকে পড়েছি, ভূগর্ভস্থ পানি। এখন এই ভূগর্ভস্থ পানি তুলতে তোলার আর অবস্থা নেই। এখন আমরা শুরু করলাম যে নদীর থেকে পানি নিয়ে আসবো। কোত্থেকে আনবো? ঢাকা শহরের জন্য নিয়ে আসছি পদ্মা সেতুর কাছের থেকে, কিন্তু যারা আনছেন তারা নদীটা বোঝেন না। এখন থেকে 5 বছর পরে পদ্মার থেকে কোনো পানি আনা যাবে না, কারণ নদী মাদারীপুর চলে যাবে। আমাদের এখানে মনোসেক্টরাল, প্রত্যেকটা মন্ত্রণালয়, অধিদপ্তর ক্ষুদ্র একটা গণ্ডির মধ্যে চিন্তা করে এবং কাজ করে, তার প্রভাব যে অন্য সেক্টর থেকে আসতে পারে এটা ভাবে না তারা। ইন্টারসেক্টরাল, মাল্টিসেক্টরাল ব্যবস্থা আমাদের নেই, এবং আমাদের সবচেয়ে অথর্ব ডিপার্টমেন্ট হচ্ছে প্ল্যানিং কমিশন। তাদের মাধ্যমে তো সব জিনিস যায়, সমস্ত নিয়মকানুন, সমস্ত গাইডলাইন পাস করে। তো তারা কি করে? বিভাগীয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, তারা কি করে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্ষমতাধর সচিব আছে, তারা কি করে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্ষমতাধর, আগে বলতাম মন্ত্রী, এখন বলি উপদেষ্টা, তারা কি করে? অর্থাৎ আমাদের এখানে কেউ দায়িত্ব নেয় না। সময় এসছে পুরো প্রশাসন ব্যবস্থাটাকে ঢেলে, আমার কথা কেউ শুনবে না, কিন্তু এই যে বলা হচ্ছে ইলেকশন এবং সরকার চাই, সংস্কার চাই, সংস্কার করতে হবে, দায়িত্ব ফিক্স করতে হবে, যিনি দায়িত্ব ভায়োলেট করবেন তাকে পানিশমেন্ট দিতে হবে। আমরা জিরো এমিশনের, জিরো হাঙ্গারের তত্ত্ব শুনতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে কাজে সেটা দেখতে পাচ্ছি না, সেটা ফলাফল দেখতে পাচ্ছি না। আরও নতুন নতুন ইনভেস্টমেন্টের কথা আসছে, যত এরকম নতুন ইনভেস্টমেন্টের কথা শুনি তত আমাদের মতো মানুষের, যেহেতু আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই, আমরা মনে করি যে আরও নতুন দুর্নীতি, আরও নতুন ইন্ডাস্ট্রি, আরও নতুন ব্যারাক, আরও নতুন নতুন করে মানুষের প্রিক্যারিয়াস হওয়া, জীবনের থেকে প্রাণ প্রকৃতি, কিংবা মার্কস যেটাকে বলেছিলেন হিউম্যান এসেন্স, সেই হিউম্যান এসেন্স হারিয়ে যাওয়া, আরও বেশি বিচ্ছিন্নতা, আরও বেশি নানান রকম দূষণ, এগুলো আমাদের দিকে আসছে কিনা, এবং আরও দুর্নীতি করার সুযোগ। এই জিনিসগুলো আমাদের মনে থাকবে যদি না কিনা
ওই গত 15 বছরে যে ধরনের চুক্তিগুলো করা হয়েছে, যার মাধ্যমে এই প্ল্যান্ডারিংগুলো হয়েছে, একই সাথে পরিবেশ ধ্বংস হয়েছে, একই সাথে মানুষকে নানান রকম ঋণে আটকে ফেলা হয়েছে, এবং অল্প কিছু মানুষের শুধু মানে সম্পদ বেড়েছে, তাদের এই সম্পদ বাড়ার প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য একটা গভর্নমেন্ট সরকারের থেকেছে, এবং তারা থাকার জন্য আবার অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নানান ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে। সো এটা আসলে একটা নেক্সাস, এবং পৃথিবীর দেশে দেশে এনভায়রনমেন্টাল ক্রাইম যদি আপনি এক্সকাভেট করতে যান, আপনি দেখবেন ইনভেস্টিগেটররা আমাদেরকে এগুলোই বলে যে এই নানান রকম ক্ষমতাশালী পক্ষ একসাথে হয়ে তারা খুব সহজে টাকা যারা বানাতে চায়, তারা নানাভাবে আসলে আলটিমেটলি পরিবেশ এবং প্রকৃতি এবং সাধারণ মানুষেরই ক্ষতি করে। পরিবেশ নিয়েই আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে, কারণ আসলে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের যেরকম ঝুঁকির মধ্যে আমরা থাকি, কিংবা এই সাউথ এশিয়ার অন্যান্য দেশ রয়েছে, তাতে করে যেহেতু আমাদের এখনও অনেক বেশি সংখ্যক জনসংখ্যা কৃষি এবং প্রকৃতির উপর নির্ভরশীল জীবিকাতে আছে, তার ফলে এগুলো কিন্তু আমাদেরকে প্রবলভাবে প্রভাবিত করে। এই যে বন্যা, এই যে ঝড়, এগুলোর কারণে যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যেটার সাথে মানুষের কৃষির ব্যবস্থা বা ব্যবস্থাপনার যোগাযোগ নাই, নতুন ঘটনা, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ, এবং আরও বেশি মানুষ ক্লাইমেট রিফিউজি হয়ে এই শহরগুলোতে ভিড় করবে। সুতরাং এগুলোকে যদি আমরা উন্নয়নকে যদি আমরা সত্যিকার অর্থে সকলের জন্য করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সাস্টেইনেবিলিটির কথা, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে ভবিষ্যতের জন্য আমি কি রেখে যাচ্ছি, এই উন্নয়ন ভবিষ্যতের জন্য কতটুকু ক্ষতির কারণ হবে, বা ভবিষ্যতের মানুষের রিসোর্স, পানি বলেন, বায়ু বলেন, এগুলো ঠিক রেখে তারপরে কি করা হয়েছে, এই জিনিসগুলো আমাদের জন্য একটা জরুরি আলোচনা। আমাদের কিন্তু এই আলোচনায় থাকার এখন আর কোনো উপায় নাই যে আমাদের আগে খেতে হবে তারপর পরিবেশ নিয়ে ভাবতে হবে। আমরা যেই দেশে যেরকম দেশে বসবাস করি, সেই দেশে আমাদের খাওয়া ঠিক করে পাওয়ার জন্য আমাদের পরিবেশের কথা আগে ভাবতে হবে। এই কথাটা যদি আমরা না বুঝি, তাহলে আসলে ক্ষতি এমনিতেই অনেক হয়ে গেছে, আরও হয়ে যাবে যখন থেকে আর সেই ক্ষতি পোষানো সম্ভব হবে না। শত বিপর্যয়ের মধ্যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন আমাদের দেখতেই হয়। আমরা স্বপ্ন দেখি যে আগামী বাংলাদেশ, আগামী যে প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম, সেটাকে আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে চাই যে আমাদের প্রাণ প্রকৃতি নিয়ে যে কাজগুলো আমরা করতে পারিনি, বা আমরা যেটা করতে পারবো না, যেটা আমরা স্বপ্ন দেখি, সেটা তরুণ প্রজন্ম সেটা সেই জায়গায় নিয়ে যাবে। আমরা এখন যে শিক্ষাক্রম আছে, শিক্ষার যে কার্যক্রম, পাঠ্যপুস্তক, প্রত্যেকটা জায়গায় প্রকৃতির যে মূল বিষয় আমাদের দেশের আসপেক্টে, আমরা বিদেশকে অবশ্যই দেখব এবং বিদেশের পাঠ্যসূচি আমরা সমন্বয় করব। পাশাপাশি আমাদের দেশের যে প্রাণ প্রকৃতির যে ধারাবাহিকতা, আমাদের প্রাণ প্রকৃতির যে পরম্পরা এবং আমাদের প্রাণ প্রকৃতি আসলে কি, সেই জিনিসটা আত্মস্থ করে সহজ ভাষায়, শিশুতোষ ভাষায় শিশুদের জন্য বই রচনা করা উচিত। একই ধরনের কথা আমি বলবো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য। অর্থাৎ লেভেল অনুযায়ী পাঠ্যক্রমে আমাদের অবশ্যই পরিবেশ, প্রাণ প্রকৃতির বিষয়গুলো আরও গভীরভাবে সংযুক্ত করা উচিত। কারণ পৃথিবীতে এখন এমন কোনো স্কুল নেই, আমার মনে হয় এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে প্রকৃতি পরিবেশ পড়ানো হয় না। এমনকি উন্নত দেশে এমন কোনো স্কুল নেই যেখানে শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে পার্কে, খেলার মাঠে কিংবা বন জঙ্গলে নিয়ে যাওয়া হয় না। এটা তাদের শিক্ষাক্রমের একটা অংশ, কিন্তু এটা আমাদের দেশে কিন্তু ওই পর্যায়ে চালু করা যায়নি। কেউ কেউ হয়তো করেন, সেটা অত্যন্ত সীমিতভাবে। তা আমরা চাই যে তারুণ্যের হাত ধরে আমাদের আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশে প্রকৃতি চর্চা আরও বেগবান হবে, এবং এই স্কুলিং থেকে, অর্থাৎ আমাদের শিক্ষাক্রম থেকে তাদের মাথার ভিতরে, তাদের মননে, তাদের মগজে সে জিনিসটা সন্নিবেশ করানো, অর্থাৎ তাদেরকে এটার সঙ্গে একাত্ম করা। একজন শিশু যখন এক পার্কে আসবে কিংবা একটা বোটানিক্যাল গার্ডেনে যাবে, একটি গাছের সঙ্গে তার একটা সখ্য গড়ে উঠবে, সে গাছটা ভালোবাসবে, এভাবেই তার সঙ্গে প্রকৃতির একটা সংযোগ তৈরি হবে। সে বুঝতে শিখবে যে গাছ না থাকলে কি ইকোলজিক্যাল ইমব্যালেন্স হবে, পরিবেশ কি, এবং পরিবেশে গাছের ভূমিকা কি, নদীর ভূমিকা কি, জলবায়ুর ভূমিকা কি, তারপর হলো সাগরের ভূমিকা কি, আমরা কি করছি, পৃথিবী কোথায় আছে, এই যে বিষয়গুলো, এগুলো একেবারে ছোটোবেলা থেকেই শিক্ষাক্রমের মধ্যে এগুলো থাকা দরকার। সুতরাং আমাদের বারবার প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতির যে রূপ, যে মাধুর্য, সেটা আমাদের
ধারণ করতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই সব মিলিয়ে তাহলে প্রকৃতির সঙ্গে যে আমাদের যে সংলাপ সেটা তাহলে পূর্ণতা পাবে।